স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। ইসিতে আপিল শুনানির অষ্টম দিন শনিবার বিএনপির আব্দুল আউয়াল মিন্টু ও এনসিপির হাসনাত আব্দুল্লাহর আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন ১১২টি আপিল শুনানি শেষে মঞ্জুর হয় ৪৫টি, বাতিল হয়েছে ৩৭টি এবং অপেক্ষমান রাখা হয়েছে ১৯টি আবেদন। এছাড়া ১১টি আবেদন প্রত্যাহার করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ক কয়েকটি শুনানি আজকের জন্য রেখেছে ইসি। শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির এক পর্যায়ে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আইনজীবীদের প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। ইসি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেয়। শুনানি শুরু হলে উভয় পক্ষকে কঠোরভাবে সাবধান করে দেয় ইসি। গণমাধ্যমের কাছে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন আব্দুল আউয়াল মিন্টু তাকে ও তার আইনজীবীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন। আব্দুল আউয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন, তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন এলিট ব্রিড। উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি। এ বিষয়ে আব্দুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে পাল্টাপাল্টি আপিল শুনানি শেষে কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়। বহাল থাকে এনসিপির হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা। এদিকে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা নিজেদের নিরাপত্তা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন। আপিল করে আমি আমার প্রার্থিতা ফ্রি পেয়েছি। আমরা বলা সত্ত্বেও রিটার্নিং অফিসাররা দেয় নাই। আমি গতকালও বলছি যে ওনারা চাচ্ছে না যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের যারা জন্ম দিয়েছেন তারা নির্বাচন করুক। চরাঞ্চলের ৬টা ইউনিয়নের 50% লোকজন এখনও তাদের বাড়ি করে থাকতে পারছে না, কারণ সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। শুনানির অষ্টম দিন দুপুর পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব বিষয়ক কয়েকটি শুনানি করলেও বাকিগুলো আগামীকালের জন্য রেখেছে ইসি। শনিবার সকালে আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে ইসিতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এ সময় তিনি মিথ্যা তথ্য সহ বিভিন্নভাবে তাকে হয়রানির অভিযোগ করেন। না করেই আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ইসলামী আন্দোলনের জন্য দরজা খোলা বলে জানিয়েছে জামায়াত ইসলামী। তবে বাংলাদেশ খেলাফত মজলিস বলছে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই। জামায়াত নির্বাচনী প্রচার শুরু করবে 22 জানুয়ারি। এছাড়া নির্বাচনী ইশতেহার চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছে দলটি। নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যুতে শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জামায়াতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদ। এ সময় নির্বাচন ইশতেহার ও জোটে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক চলাকালীন জামায়াতের অফিসে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। নিজেদের ব্যর্থতায় 11 দলীয় জোট শেষ পর্যন্ত টিকেনি বলে জানান তিনি। যে বক্তব্যটা আমিরে জামাতের পক্ষ থেকে এসেছে সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। আমি মনে করি এতটুকুই। কাজেই কোনো কথার মধ্যে এখানে কন্ট্রাডিকশন আমি দেখছি না খুব একটা। আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই জানিয়ে তিনি বলেন, ভেঙে পড়া সমঝোতা 12 ফেব্রুয়ারির আগে ঠিক হতে পারে, তবে আসন নিয়ে সমঝোতার সুযোগ নেই। 19 তারিখের আগে এখন আর অন্য কোনো কিছুর এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না। বরং আমরা এটাই ধরে নিয়েছি গতকালকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিংয়ের পরে যে ওনারা 300 আসনেই এককভাবে নির্বাচন করছেন, সেটা ধরে নিয়ে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা সাজাচ্ছি।
পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দরজা সব সময় খোলা আছে। বাকি 47টা আসন নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা? আন্দোলনরত যে 10টি দল নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন তার একটা লিয়াজো কমিটি আছে। সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। তিনি জানান 22 জানুয়ারি ঢাকা মহানগরে জামায়াতের আমিরের কর্মসূচির মাধ্যমে শুরু হবে নির্বাচনী সফর। জামায়াতে ইসলামী নির্বাচনী ইশতেহার চূড়ান্ত বলেও জানান তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। কৌশলের নামে বিএনপি নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে শনিবার মতবিনিময় করেন তারেক রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার হয় অসংখ্য মানুষ। এবার সেই সব ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার এর আয়োজন করে বিএনপি পরিবার ও মায়ের ডাক, যেখানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, যাদের তুলে নেওয়া হয়েছে তাদের শেষ পরিণতি কি হয়েছে তা এখনও অজানা। এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে কেঁদে ওঠেন কেউ কেউ। চোখের পানি ধরে রাখতে পারেননি খোদ বিএনপির চেয়ারম্যান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আশ্বাস দেন, গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে তার দল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। নির্বাচন কমিশন এরই মধ্যে কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। বিএনপির শীর্ষ এ নেতা বলেন, বিভিন্ন কথা বলে কেউ কেউ গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন সফল হতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে, তাতে যাতে কেউ ব্যাঘাত করতে না পারে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার আশুলিয়া থেকে 4 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতি করে নিয়ে আসা 6টি গরু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার বিকালে আশুলিয়ার ভাদাইল থেকে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে গরু ডাকাতি করে আশুলিয়ার ভাদাইল এলাকায় নিয়ে আসা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে এসআই শাহাদাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করে 4 ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজতে থাকা 6টি গরু ও একটি ট্রাক জব্দ করা হয়। এই ডাকাতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে ডিবি পুলিশ।
টানা ১৩ দিন ধরে শৈত্যপ্রবাহের কবলে সর্বোত্তরের জেলা পঞ্চগড়। সকাল ৯টায় এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯৪%। ভোররাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের মানুষ। নওগাঁ ও কুড়িগ্রামে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় পটুয়াখালীর কলাপাড়ায় সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে পাবনায় কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর ছাড়তে অনেকেই বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জীবনের টানাপোড়েনে ভূমি ও গৃহহীন হয়ে একটু ঠাঁই খুঁজে পেয়েছিলেন এই আশ্রয়ণ প্রকল্পে। তবে স্থানীয় প্রভাবশালী আর বখাটেদের উৎপাতে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আমার ধরেন এই গলায় গামছা এরম ছিল, টান দিয়ে তুললেই এরম লাফা উঠি পারি খেলে যে আমার গলার পার এইসব হয়েছে, এসব কিলে ধন খামসা। আমরা কোনো লোকের সাথে ঝরগা ফাঁসা তো করিনি, কিছুই করিনি। হঠাৎ মেরে আমার শালিক মারলি, মারার পরে আমরা চলে আসি। গৃহহীন, ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের দেয়া উপহারের ঘরে ঝুলছে তালা। এমন চিত্র চোখে পড়বে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরাঞ্চল অধ্যুষিত এলাকা ভবানীপুর গ্রামে। সেখানে ১১০টি ঘরের বেশিরভাগ বাসিন্দাই চলে গেছেন। স্থানীয় লোকের বেশি গাইজোর বেশি, অনেক দূরেতে যারা আসে তারা এখানে থাকতে পারে না। আর আমি বৃদ্ধ মানুষ আইছি, আমিও মনে করি শান্তি থাকতে পারতেছি না। শোনা মানে প্রশাসন দেখা উচিত, এটা আমি চাই। বেটা প্রভাবশালীরা ঘরের আঙিনায় তৈরি করেছেন কলাবাগান। গুটি কয়েক পরিবার এখনো বাস করলেও আশপাশের স্কুল ও মসজিদ না থাকায় বিপাকে পড়েছেন তারা। বালি ফুটিশ্বরের পারে এখন রিক্সা চালাই কি পাবনা শহরে যায় না, তাতেই তো মানুষ শহরে চলে যাচ্ছে, তালা দিয়ে ঘর তালা দিয়ে চলে যাচ্ছে। কোন মানে যে আমি আজ 2 বছর আসছি মেলায় লোক ধরেছিলাম, এখন বর্তমান কেউ নেই। এখন 20টা ঘর আছে, আমরা তাই থাকি। এখন হেনে কোনো স্কুল নেই, কোনো মাদ্রাসা নেই, কোনো কর্মসূচি নেই। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা বিষয়টি খতিয়ে দেখব আসলে কি কারণে আশ্রয়ণ প্রকল্পগুলোতে যাদের উপভোগী থাকার কথা তারা থাকছে না, এখানে কোনো সমস্যা আছে কিনা কিংবা অন্য কোনো কারণে তারা থাকছে না কিনা, এটা আমরা তদন্ত করে দেখব এবং আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যদি কিছু করণীয় থাকে তাদের এখানে থাকার ব্যবস্থা গ্রহণের জন্য, সেটা আমরা অবশ্যই সেই ব্যবস্থাটা নিব। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জানাবো খেলার খবর। মার্চের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার লক্ষ্যে কম্বোডিয়া ও পূর্ব তিমুর লেস্তের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। আগামী 31শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আওয়ে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবেই এ প্রীতি ম্যাচের পরিকল্পনা। বাফুফের লক্ষ্য ঘরের মাঠে, বিশেষ করে সিলেটে ম্যাচটি আয়োজন করা। তবে দেশে ম্যাচ আয়োজন সম্ভব না হলে প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলার বিকল্প চিন্তাও রাখা হয়েছে। 20 থেকে 28 মার্চের মধ্যে যে কোনো একদিন ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নিতে 20 মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। 28 মার্চ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।